হুম। আসসালামু আলাইকুম, লাইভটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার শোনা যায় দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো আর বিস্তারিত আলোচনা করব। আজকে যেভাবে পড়াবো আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যার যার পার্সোনাল টাইম লাইনে, আর একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আর কে কোথা থেকে যুক্ত আছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার ক্লাসটা দেখছেন। মুরসালিন হোসেন ক্লিয়ার, ধন্যবাদ। আপনারা যার যার পার্সোনাল টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন করুন, আমরা শুরু করে দেব। ঝাপসা আসছে। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু ভিডিও একটু ব্লার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে নাকি, এবার ঠিক আছে নাকি একটু দেখুন। আসলে অনেক সময় আর ঠিক, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সবাই যার যার পার্সোনাল টাইম লাইনে এটা শেয়ার করে দিবেন, আর হচ্ছে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। তাসলিমা আমির আপু, ভিডিও ক্লিয়ার না, এবার একটু দেখেন তো আপু ভিডিও ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে জানাবেন, আমি পড়ানো স্টার্ট করব। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আসেন আমরা পরিপাক দিয়ে আজকে শুরু করি। পরিপাকটা কাকে বলে, পরিপাক কাকে বলে, আগে বলেন যে পরিপাক কাকে বলে। আমরা সবাই জানি পরিপাক হলো জটিল খাদ্যবস্তুকে সরল করার প্রক্রিয়া। জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্যে পরিণত করা, মানে যেটা আমাদের শরীরটা যাতে শোষণ করতে পারে। হ্যাঁ, শরীরের শোষণ উপযোগী তৈরি করা, ঠিক আছে? তাহলে পরিপাক কি, জটিল যে কোনো জটিল খাদ্যবস্তুকে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে কি করি, হচ্ছে সরল খাদ্যে পরিণত করার যাতে সেই আমাদের শরীরটা সেই খাদ্যটা শোষণ করতে পারে। এটাকে আমরা কি বলতেছি, পরিপাক। এখন এই পরিপাকটা কি হয়, দুই ধরনের হয়। পরিপাকটা দুই ধরনের হয়। শুনেন, আপনাদের এই যে এই যা আমি পড়াই একদম কিন্তু বেসিক থেকে পড়াই, যেখান থেকে এমসিকিউ আসবে ঠিক সেখান থেকে ধরে ধরে পড়ানো হয়। আপনারা শুধু এখান থেকে বুঝবেন আর বই থেকে একটু এক নজর চোখ বুলিয়ে যাবেন। এটা দুই ধরনের হয়, একটা হলো যান্ত্রিক আর একটা হলো রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আরেকটা হলো রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক দেখেন নামের মাধ্যমেই আছে, যান্ত্রিক মানে যন্ত্রের দ্বারা পরিপাক হবে। যন্ত্র কি কি, এখানে দাঁত কি করবে, বিভিন্ন ধরনের আমাদের কয় ধরনের দাঁত আছে কমেন্ট করে জানান তো আমাদের দাঁত কয় ধরনের। তাহলে বিভিন্ন প্রকারের দাঁত, তারপরে পেশি, এই পেশি, তারপরে এই যে মুখ গহ্বরে যে পেশিগুলো থাকে, এর মাধ্যমে যখন আমরা একটা জটিল খাদ্যগুলোকে ভেঙে ছোট ছোট সরলে পরিণত করি সেটাকে কি বলতেছি, যান্ত্রিক পরিপাক, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে?
তারপর রাসায়নিক পরিপাকের মধ্যে মনে করেন কোনো একটা কেমিক্যাল কম্পোনেন্ট এখানে উপস্থিত থেকে এইটাকে আপনার কি করবে, পরিপাক করতে সাহায্য করবে, এটাকে বলতেছি রাসায়নিক পরিপাক। এখন এই রাসায়নিক পরিপাকের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে, ঠিক আছে, সেই এনজাইমগুলো বিভিন্নভাবে কাজ করে, ওইটার বিস্তারিত আমরা জানবো। যার যার পার্সোনাল টাইমলাইনে শেয়ার করে দিবেন। এমডি সজীব ইসলাম, হ্যাঁ, দাঁত কয় ধরনের? মানুষের দাঁত হচ্ছে 4 ধরনের। মানুষের দাঁত 4 ধরনের, 4 ধরনের। আচ্ছা, মানুষের দাঁত কি কোন প্রকৃতির? মানুষের দাঁতটা কোন প্রকৃতির কেউ বলতে পারেন? কর্তন দাঁত, কর্তন দাঁত, ইনসিসর, সেদন, সেদন দাঁত, ক্যানাইন, অগ্রপেশন দাঁত, প্রিমোলার, পেশন দাঁত, মোলার। এখন এই যে মানুষের দাঁতকে আমরা কি বলি? ডাইফয়োডন্ট। ডাইফয়োডন্ট, ডাইফয়োডন্ট বলার কারণ কি বলেন তো? ডাইফয়োডন্ট বলতেছি কেন? কারণ এই যে মানুষের যে দাঁত, এটা একবার ছোটকালে গজায়, যেটাকে আমরা দুধ দাঁত বলি, পরে ওই দাঁতটা 6-7 বছরে গিয়ে পড়ে যায়, পড়ে যেয়ে আবার স্থায়ী দাঁত ওঠে। এই যে দাঁতের যে 2 বার জন্ম হচ্ছে, এই জন্য বলতেছি ডাই, ডাই মানে 2, ডাইফয়োডন্ট, ঠিক আছে, এই জন্য আমরা বলি ডাইফয়োডন্ট, ঠিক আছে। আর যে এই দাঁতগুলো কোথায় থাকে? আমাদের যে মুখ গহ্বর, সেই মুখ গহ্বরের মানে উপরের চোয়াল এবং নিচের চোয়ালে অ্যালভিউলাই, অ্যালভিউলাই নামক গর্তে, অ্যালভিউলাই নামক গর্তে এগুলো থাকে। অ্যালভিউলাই নামক গর্তে, এটা কিন্তু আবার ওই ফুসফুসের একককে বুঝেন না, এটা কিন্তু দাঁতের যে দাঁতটা যে গর্তে থাকে সেই গর্তের নাম। অ্যালভিউলাই নামক গর্তে এই দাঁতগুলো আটকানো থাকে, ঠিক আছে, অ্যালভিউলাই। এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমাদের দাঁত কয় ধরনের? 4 ধরনের দাঁত, প্রকৃতি ডাইফয়োডন্ট, কারণ দাঁতটা 2 বার গজায়। এবার দেখেন, একটা প্রাপ্তবয়স্ক মানুষের আমাদের 32টা দাঁত থাকে, তার হিসাবটা কিরকম হয়? কর্তন দাঁত দেখেন সবারই, কর্তন দাঁত 4টা থাকে, মানে উপরে 4টা থাকে, নিচে 4টা থাকে, কর্তন দাঁত। আমি কিন্তু ধরেন এই যদি একটা মুখ হয়, মানে দাঁতের একটা গঠন যদি ধরি, এই এক সাইড নিয়ে কথা বলতেছি, এই এক সাইড, হ্যাঁ, এক সাইড নিয়ে বুঝাচ্ছি যে এই 2টা কর্তন দাঁত। আর আছে কি? ছেদন দাঁত, এইটা ছেদন দাঁত, ঠিক আছে। অগ্রপেশন দাঁত, অগ্রপেশন দাঁত কয়টা? 2টা। অগ্রপেশন দাঁত হচ্ছে 2টা, 2টা। আর পেশন দাঁত কয়টা? পেশন দাঁত হচ্ছে 3টা, পেশন দাঁত 3টা। সেম ভাবে নিচের চোয়ালেও তাই হবে, I2, C1, P2, M3। এবার এখানে দেখেন কয়টা হয়? 5, 6, 7, 8। এই যে 8 গুণ 2, 2 দিলাম, কারণ কি? আতিকুর রহমান আসিফ, হ্যাঁ ম্যাম, ফুসফুসের বায়ু কুঠুরিকেও তো অ্যালভিউলাই বলে। হ্যাঁ, প্রথমেই তো বলছি এই অ্যালভিউলাইটা কিন্তু ওই অ্যালভিউলাই না, এটা হচ্ছে আমাদের নিম্ন চোয়ালে অবস্থিত অ্যালভিউলাই নামক গর্তেই দাঁতগুলো আটকানো থাকে। এটা গাজী মিজানুর রহমান, গাজী আজমলের বইতে দেখবেন, নতুন যেটা বের হয়েছে ওই বইতে দেখবেন এটা কোথায় আটকানো আছে, ওই গর্তটার নাম জানবেন, দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে। তাও দেখেন এই যে দাঁতের সংখ্যাটা দেখেন, দন্ত সংকেত যেটাকে বলি, I2, মানে কর্তন দাঁত থাকবে কয়টা? এই যে 2টা কর্তন দাঁত, এই 2টা, ঠিক আছে, এই 2টা কর্তন দাঁত। তারপরে দেখেন একটা ছেদন দাঁত,
ঠিক আছে, তারপরেরটা ছেদন দাঁত, তারপরে যে দুইটা দাঁত সেটা হচ্ছে প্রিমোলার, আর পেছন দাঁত হচ্ছে 3টা। এখন উপরে তাহলে কয়টা? 8 গুণ 2, মানে এই পাশের 8টা এই পাশে 8টা, এই জন্য আমরা 8 গুণ 2। সেম ভাবে এক নিচেও 8 গুণ 2 হবে, কারণ এখানে যদি আরেকটা নিম্ন চলটা দেখি, এরও এই পাশে 8টা এই পাশে 8টা, তাহলে 8 গুণ 2, তাহলে 16 যোগ 16 কয়টা হলো? 32টা। ঠিক আছে, এই দন্ত সংকেতের হিসাবটা বুঝছেন নাকি জানাবেন। দন্ত সংকেতের হিসাবটা বুঝলে জানাবেন। আর কোন দাঁত কি কাজ করে এটা তো আমরা সবাই জানি, তাই না? কর্তন দাঁত কাটা খাদ্যবস্তু কাটা ছেঁড়ার কাজ করবে, ছেদন দাঁত তো ছিঁড়বে, প্রিমোলারটা খাদ্যবস্তুকে পিষবে, মোলারটারও তো সেই একই ধরনের কাজ, এগুলো জানি, এগুলো আর না বলি। এবার আসেন, এটা তো আমরা প্রাপ্তবয়স্ক মানুষের দেখলাম, কিন্তু 5 থেকে 6 বছর যারা, তাদের দাঁত সংখ্যা তো কম, তাদের তাহলে কোন দাঁতটা কম থাকে? তাদের কোন দাঁতটা কম থাকে দেখেন। এত দুঃখের স্টিকার কে দিচ্ছে? এবার 5 থেকে 6 বছর বয়সী যারা আছে তাদের দাঁত যদি দেখি, তাদের দাঁত সংখ্যা হবে 20টা। তাদের দাঁত সংখ্যা হবে কয়টা? 20টা। ঠিক আছে, কিভাবে? সেম ভাবে যদি এই একটা অংশ ধরি, কর্তন দাঁত 2টা থাকবে, হ্যাঁ কর্তন দাঁত 2টা থাকবে, ছেদন দাঁত 1টা থাকবে, প্রিমোলার কোনো দাঁত থাকবে না, আর এখানে মোলারটা আমাদের যেমন 3টা থাকে ওদের থাকবে 2টা, আবার নিচেও তাই। তাহলে এটা তো এক সাইডের হিসাব, তাহলে এখানে কত হলো? 5 গুণ 2, মানে এই পাশে 5টা এই পাশে 5টা, এই জন্য 2। আবার 5 গুণ 2, মানে এই নিচে এই পাশে 5টা এই পাশে 5টা, তাহলে 10 যোগ 10 কত হয়? 20টা। ওদের এই যে পরবর্তীতে মোলারের আরেকটা দাঁত ওঠে, হ্যাঁ পেছনের আরেকটা দাঁত ওঠে, সেটাকে আমরা কি বলি? পরবর্তীতে যে দাঁতটা ওঠে তার নামটা কি? আক্কেল মারি বলি, অনেক সময় আমরা আক্কেল মারি বলি। ঠিক আছে, এই দাঁত নিয়ে কোনো সমস্যা না থাকলে জানাবেন। হ্যাঁ, দাঁত নিয়ে কোনো সমস্যা না থাকলে জানান। দেখেন, একটু আগে আমরা বলছিলাম যে খাদ্যটা রাসায়নিক পরিপাক হয়। হ্যাঁ, এই রাসায়নিক পরিপাকগুলো পাকস্থলীতে হয় কিছু খাদ্য, তারপরে ক্ষুদ্রান্ত হয়, যেমন আমাদের বিশেষ করে প্রোটিন, তারপরে হচ্ছে শর্করা, আরেকটা কি স্নেহ জাতীয় খাদ্য। এই খাদ্যগুলোর পরিপাকগুলো যদি দেখি, এদের রাসায়নিক পরিপাক, এদের অনেক সময় দেখবেন পাকস্থলীতে শুধু প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়, কোনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিন্তু পাকস্থলীতে হয় না। এটা মাথায় রাখবেন, শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলীতে হয় না, শুধু মুখ কোথায় হয়? মুখ গহ্বরে শুরু হয়, আর হচ্ছে ক্ষুদ্রান্তে হয়। ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের পরিপাকই ঘটে। এখন কোন এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে সেটা দেখি। কোন এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্যের মধ্যে কি কি আছে? মাছ, মাংস, ডিম ইত্যাদি। এইগুলোকে যে এনজাইম পরিপাক করবে তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম।
প্রোটিওলাইটিক এনজাইম মানে আমিষ পরিপাককারী এনজাইমগুলোর নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। খুব খুব গুরুত্বপূর্ণ টপিকস, এটা মনে রাখবেন। আমিষ পরিপাককারী এনজাইমের নাম প্রোটিওলাইটিক এনজাইম। এর মধ্যে কি কি আছে? পেপসিন, তারপরে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো সব আমিষ পরিপাককারী এনজাইম। এই আমিষটাকে ভেঙে ওরা কি করে? ওরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড, সরল উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। ঠিক আছে, তাহলে আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? প্রোটিওলাইটিক এনজাইম। এর মধ্যে কি কি আছে? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এগুলো আপনার আমিষ জাতীয় খাবারকে ভেঙে সরল উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এরপর দেখি শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে কি কি আছে? ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো। ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলোর মধ্যে এই শর্করা জাতীয় খাদ্যকে যে এনজাইম পরিপাক করবে তার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম এ শর্করাকে ভেঙে কি তৈরি করবে? সরল উপাদান গ্লুকোজে তৈরি করবে, গ্লুকোজে পরিণত করবে। অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে কি কি দেখতে পাই আমরা? অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, এই জাতীয় এনজাইমকে আমরা কি বলি? অ্যামাইলোলাইটিক এনজাইম। মল্টেজ, সুক্রেজ, এগুলা। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমের নাম কি? অ্যামাইলোলাইটিক এনজাইম। যার মধ্যে কি কি এনজাইম থাকে? অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, এগুলো। এরা কি করে? শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে সরল উপাদান গ্লুকোজে পরিণত করে। এরপর স্নেহ জাতীয় দ্রব্য, তাদের মধ্যে কি আছে? ঘি, মাখন, প্রাণীর চর্বি, এগুলো আছে। এইটাকে কোন এনজাইম ভাঙে? মানে কোন নাম, কি নাম তার? এনজাইমের নাম হচ্ছে লাইপোলাইটিক। লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম ভেঙে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ঠিক আছে, এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝতে পারছেন নাকি বলেন? এই যে খাবারটা পরিপাক হবে, আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় স্নেহদ্রব্য, এই যে এগুলো যে পরিপাক হবে, কোন এনজাইম কাকে পরিপাক করবে তাদের কিন্তু নির্দিষ্ট নাম আছে। যে আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? প্রোটিওলাইটিক এনজাইম। খুব ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউ এর জন্য। শর্করা জাতীয় এনজাইমের নাম কি? অ্যামাইলোলাইটিক এনজাইম। আর স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইমের নাম কি? লাইপোলাইটিক এনজাইম। এরা এই যে আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে এরা কি তৈরি করবে? সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড পরিণত করবে। শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে এরা গ্লুকোজে পরিণত করবে। আর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে বলবেন, আমি নেক্সট আগাবো। হ্যাঁ, এই পর্যন্ত বুঝলে একটু জানাবেন। আর যার যার পার্সোনাল টাইমলাইনে শেয়ার করেন। আপনারা হচ্ছে একজন ছাড়া কেউ শেয়ার করেন না, আপনাদের সমস্যা কি? এই পর্যন্ত বুঝতে পারলে একটু জানান। এই পর্যন্ত বুঝতে পারলে জানান। এ পর্যন্ত কি বুঝতে পারছেন যে কোন এনজাইম কোন কোন খাদ্যকে পরিপাক করে? এইটা একটু কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট করতে এত কষ্ট হয় কেন? বোঝেন নাই? কমেন্ট করে জানান যে ক্লিয়ার হয়েছেন কিনা।
এবার দেখেন আমরা পাকস্থলীতে পরিপাকটা দেখব, পাকস্থলীতে খাদ্যের পরিপাক দেখব। আমি প্রথমেই বলছি পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়, কোনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক এখানে হয় না। ঠিক আছে, এখন একটা পাকস্থলীর গঠন যদি দেখি, এই যে এরকম একটা পাকস্থলীর গঠন যদি দেখি, এখানে এখানে কি কি আছে দেখেন, এখানে কি কি আছে। এখানের এই অংশটা, এই যে মানে অন্ননালীর পরে, এখান থেকে তো অন্ননালী উপরে, তারপরে যে অংশটা পাকস্থলী শুরু হয়ে গেল, এটার নাম বলতেছি কার্ডিয়াক। কার্ডিয়াক, এটার নাম কার্ডিয়াক। ঠিক আছে, আর এই যে উঁচু একটা স্থান, এই যে উঁচু একটা স্থান, এর নাম ফান্ডাস। ফান্ডাস এই অংশটা, এই পাকস্থলীর দেহ, এটা দেহ, এর আরেকটা নাম হচ্ছে কর্পাস। নাম হচ্ছে কর্পাস পাকস্থলীর। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা, দেখেন এখান থেকে একটা বড় বাঁক, এই যে এখান থেকে একটা বড় বাঁক, এটাকে বড় বাঁক লিখি। আর এটা হচ্ছে এই যে এটা ছোট বাঁক। এখানে আবার দুইটা অংশ থাকে। ঠিক আছে, দুইটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে পাইলোরিক, এই যে এটা, এই অংশটা, এই অংশটার নাম পাইলোরাস। পাইলোরাস মানে এর পরেই ক্ষুদ্রান্তটা শুরু হয়। এই যে পাকস্থলী, এর পরেই ক্ষুদ্রান্তটা শুরু হয়। ক্ষুদ্রান্তে যাওয়ার আগে পাইলোরাসটা আসে, ক্ষুদ্রান্তে যাওয়ার আগে পাইলোরাসটা আসে। হ্যাঁ, আর এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম, পাইলোরাসের আগে অ্যান্ট্রাম আছে। ঠিক আছে, পাইলোরাসের আগে, এটা একটা পাকস্থলীর চিত্র যদি দেখি, শুরুতে একটা অংশ, এই যে এটা, এটার নাম হচ্ছে কার্ডিয়াক। এখানে যে উঁচু অংশ, এটার নাম ফান্ডাস। এটা দেহ, দেহর আরেকটা নাম আছে কর্পাস। এটা বড় বাঁক, মানে অনেক বড় বাঁক, আর এটা ছোট বাঁক। আর ক্ষুদ্রান্তে যাওয়ার আগে যেটা অংশটা, এটার নাম পাইলোরাস। আর পাইলোরাসের আগে যে অংশটা, এটার নাম অ্যান্ট্রাম। এখন স্ফিংটার নামে এই এই যে কার্ডিয়াকের মধ্যে একটা স্ফিংটার থাকবে, আর এই পাইলোরাসের মধ্যে আরেকটা স্ফিংটার থাকবে। স্ফিংটার হচ্ছে কেমন, একটা পেশি বলয়। ঠিক আছে, এই যে এরকম একটা পেশি বলয়, যেটা প্রসারিত হয়ে আপনার খাদ্য, প্রসারিত হওয়ালে এর মধ্যে দিয়ে খাদ্যটা প্রবাহিত হয়। মানে স্ফিংটার হলে একটা পেশি বলয়, সংকুচিত অবস্থায় সে এরকম থাকে, আর পেশি এরকম যখন প্রসারিত হয় তখন এটার মধ্যে দিয়ে খাদ্যটা প্রবেশ করে। এখানে একটা স্ফিংটার বলয় আছে, তার নাম হচ্ছে কি, কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার, এই কার্ডিয়াক স্ফিংটার তখন এটা প্রসারিত হয়, তারপরে এখান থেকে আপনার খাবারটা পাকস্থলীতে চলে আসে। ওই যে মুখ গহ্বরের পরে অন্ননালী, তারপর থেকে পাকস্থলীতে খাবারটা চলে আসে। এরপরে এখানে যে একটা স্ফিংটার আছে, তার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। কারণ পাইলোরাসের মধ্যে আছে, এজন্য পাইলোরিক স্ফিংটার। এটাও যখন খাবার, ওই স্ফিংটারটা প্রসারিত হবে, তখন এখান থেকে খাবারটা কোথায় যাবে, ক্ষুদ্রান্তে চলে যাবে। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা পাকস্থলীর গঠন। ঠিক আছে, এই যে স্ফিংটারের কথা বলছি, এটার কাজটা কি, এটা হচ্ছে খাবারটা এই যে অন্ননালী থেকে পাকস্থলীতে আসছে, আশাকে নিয়ন্ত্রণ করে। আবার এই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাওয়া, এই খাবারটা ক্ষুদ্রান্তে যে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করে এই স্ফিংটারটা। এখন একটা এমসিকিউ যদি আসে, আমি যদি এখানে একটা এমসিকিউ লিখি, সবাই অ্যান্সার করবেন এমসিকিউ এর। কোনটি পাকস্থলীর অংশ নয়? মানুষের পাকস্থলীর অংশ নয় কি কি? ফ্যান্ডাস, কার্ডিয়া, এটা কার্ডিয়াক না, কার্ডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডিয়া। এই উপরের অংশের নাম হচ্ছে কার্ডিয়া, আর যখন স্ফিংটারের নাম তখন কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়া, ডিউডেনাম, আর ঘতে হচ্ছে পাইলোরাস। এই এমসিকিউটা সবাই উত্তর দেন। কোনটি পাকস্থলীর অংশ নয়? ফ্যান্ডাস, কার্ডিয়া, ডিউডেনাম, পাইলোরাস।
কোনটা পাকস্থলীর অংশ নয়? মানুষের পাকস্থলীর অংশ নয় কোনটা? কমেন্টে অ্যান্সার করেন যে এটার অংশটা কি হবে। এটা বুঝলে এইটার অ্যান্সার করা একদমই পানির মতো। ঠিক আছে, এটা বলেন যে কোনটি পাকস্থলীর অংশ নয়? এটা কমেন্ট করেন যে পাকস্থলীর অংশ সি সি, হ্যাঁ ডিউডেনাম। আচ্ছা, বাকিরা তাহলে বুঝেন নাই। ওকে, ঠিক আছে, তাহলে পাকস্থলীর অংশ নাই কোনটা? ডিউডেনাম। এখন বলেন তো ডিউডেনামটা কিসের অংশ? এটা আমি বুঝাইনি, মানে একেবারে না বুঝানো থেকেই বললাম। বলেন এটা কিসের অংশ, দেখি আপনারা জানেন কিনা। ডিউডেনামটা কিসের অংশ? ডিউডেনামটা কিসের অংশ জানান তো? ডিউডেনাম কিসের অংশ? ডিউডেনাম কিসের অংশ বলেন? ডিউডেনাম কিসের অংশ? আমি পড়াইনি ওই টপিকসটা, তারপরেও জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি আস্তে আস্তে যাচ্ছি। এবার দেখেন পাকস্থলীতে পরিপাক দেখব। পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়? প্রথমে যান্ত্রিক পরিপাক হবে। প্রথমে এখানে কি হবে? যান্ত্রিক পরিপাক। পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক হবে। যান্ত্রিক পরিপাকের মধ্যে কি হবে? ওই যে পাকস্থলীর যে অংশটা দেখছেন সেটা সংকোচন হবে। ঠিক আছে, পাকস্থলীর যে পেশি তার সংকোচন হবে। পাকস্থলীর গা থেকে কিছু জুস ক্ষরিত হয়, যার নাম কি? গ্যাস্ট্রিক জুস এখানে ক্ষরণ হবে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হওয়ার পরে এইখানে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে এখানে খাবারটা কিসের মতো হয়? ঘন স্যুপের মতো দেখা যায়। এই যে ঘন স্যুপের মতো যে গঠন, এটাকে আমরা কাইম বলি। তাহলে খাদ্যের যে কাইম অংশটা সেটা কোথায় তৈরি হয়? পাকস্থলীতে তৈরি হয়। ঠিক আছে, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকের মধ্যে কি হবে? পাকস্থলীর যে গাত্রটা ছিল সেটার পেশির সংকোচন হবে। হওয়ার পরে সেখান থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে এবং ওই খাবারটাকে সে কি করবে? ঘন স্যুপের মতো একটা গঠনে পরিণত করবে, যেটাকে আমরা কাইম বলছি। শুধু তো যে যান্ত্রিক পরিপাক এখানে হবে এমনটা না, কারণ এখানে তো আপনার আছে বিভিন্ন ধরনের এনজাইম আছে পাকস্থলীতে। সেই এনজাইমটা কি করবে? এই খাবারটাকে পরিপাক করবে, অর্থাৎ রাসায়নিক পরিপাক। এবার রাসায়নিক পরিপাকের মধ্যে দেখি যে একটা প্রোটিন জাতীয় খাবার যখন পাকস্থলীতে আসে তখন তার রাসায়নিকের মধ্যে কি কি পরিপাক হয়? প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যদি দেখি তাহলে কি হয়? এখানে যে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারটাই পরিপাক হয়, আমি বারবার বলছিলাম। এখন এই পরিপাকের মধ্যে কি কি হবে? আমরা সবাই জানি যে পাকস্থলীতে একটা এনজাইম থাকে, সেটা কি এনজাইম? পেপসিনোজেন নামে একটা এনজাইম থাকে, যেটা প্রথম দিকে ঘুমন্ত অবস্থায় থাকে, মানে ঘুমিয়ে থাকে ওই পেপসিনোজেন। ওইটার ঘুম ভাঙাবে কে? এই যে পাকস্থলীর গাত্র থেকে যে HCl ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও কি করবে? এই HClটা এই পেপসিনোজেনকে কি করবে? সক্রিয় পেপসিনে পরিণত করবে। ও এনজাইমটাকে কি করবে? ভেঙে সক্রিয় পেপসিনে পরিণত করবে। সক্রিয় পেপসিন। তাহলে যে সক্রিয় করলো কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ঠিক আছে, HCl। পেপসিনোজেনটা কি ছিল? এই পাকস্থলীতে পেপসিনোজেন যে এনজাইম সেটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, পরবর্তীতে HCl কি করলো? সক্রিয় পেপসিনে পরিণত করলো। এখন আমাদের এনজাইম তো একদম সক্রিয় হয়ে গেছে। এবার ওর কাজটা শুরু করবে। ওর কাজটা শুরু করার জন্য ও কি করবে? দেখেন, এই আমিষ জাতীয় খাবারকে পেপসিন ভেঙে কি তৈরি করে? প্রোটিউজ। আগে লিখি প্রোটিউজ।
ও পেপটোনে পরিণত করে। মানে সরল উপাদান তো অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যামিনো অ্যাসিডটা এর সরল উপাদান, তার মাঝামাঝি একটা উপাদান তৈরি করলো। আমিষ জাতীয় খাবারকে কে ভাঙতেছে? এই যে সক্রিয় পেপসিনটা, সে ভেঙে, এই এনজাইমটা ভেঙে কি করলো? প্রোটিওজ ও পেপটোনে তৈরি করলো। এবার কেসিন জাতীয় এক ধরনের আমিষ আছে, তাকে ভাঙে কে? রেনিন এনজাইম। কেসিন জাতীয় এক ধরনের আমিষ আছে যেটাকে আমরা কি বলি? দুগ্ধ আমিষ। ঠিক আছে, দুগ্ধ আমিষ। এই কেসিনটাকে কি বলি? দুগ্ধ আমিষ। এটাকে কে ভাঙে? রেনিন এনজাইম ভেঙে কি তৈরি করে? প্যারাক্যাসিনে তৈরি করে। প্যারাক্যাসিন মানে কেসিন বড় ছিল, তার থেকে প্যারাক্যাসিন ছোট ক্যাসিনে তৈরি করলো। এই প্যারাক্যাসিনকে আবার পেপসিন ভেঙে সে কি করবে? পেপসিন ভেঙে পেপটোন বানাবে। ঠিক আছে, এরপরে জিলাটিন নামক যে প্রোটিন আছে, জিলাটিন নামক আরেক ধরনের প্রোটিন আছে, একে ভাঙবে জিলাটিনেজ এনজাইম। জিলাটিনেজ এনজাইম ভেঙে কি তৈরি করবে? পেপটাইড তৈরি করবে। এই পর্যন্ত বুঝছেন নাকি বলেন? যে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের যে পরিপাকটা হয় সেটা কিভাবে হয়? এখানে পাকস্থলীতে কি থাকে? পেপসিনোজেন নামক একটা এনজাইম থাকে যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটাকে সক্রিয় করে HCl উপাদানটা, এই পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে তৈরি করলো। এবার এই পেপসিনটা যেহেতু সক্রিয় হয়ে গেল, তখন সে আমিষকে ভেঙে প্রোটিওজ ও পেপটোন তৈরি করবে। এরপর দুগ্ধ আমিষ যার নাম হচ্ছে কেসিন, তাকে কে ভাঙবে? রেনিন এনজাইম ভেঙে এই কেসিনটাকে প্যারাক্যাসিনে তৈরি করবে, এবং এই প্যারাক্যাসিনকে আবার এই পেপসিনটা এসে পেপটোনে তৈরি করবে। এরপর জিলাটিন নামক যে প্রোটিনটা আছে সেটাকে কে ভাঙবে? জিলাটিনেজ ভেঙে পেপটাইড তৈরি করবে। প্রশ্নগুলো কিভাবে আসবে আপু? আমিষ জাতীয় খাবারকে কোন এনজাইম ভাঙে? হ্যাঁ, এরকম আসবে যে ধরেন এই যে প্রোটিন জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয়, এটা কি কোথায় পরিপাক হয়? দেয়া থাকলো যে মুখ গহ্বর তো হয় না, তাহলে পাকস্থলীতে হবে। আর প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমের নাম কি? পেপসিন। তারপরে হচ্ছে অ্যামাইলেজ দিয়ে রাখলো, মল্টেজ দিয়ে রাখলো, তখন আপনার জানতে হবে যে পেপসিন। আবার এই যে পেপসিনোজেন যে নিষ্ক্রিয় এনজাইমটা ছিল, সেটাকে সক্রিয় করলো কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আবার দুগ্ধ আমিষ সেটাকে ভাঙে কোন এনজাইম? রেনিন। ভেঙে কি তৈরি করে? প্যারাক্যাসিন। জিলাটিনাস প্রোটিন থেকে পেপটাইড। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুগ্ধ কেসিনটা আর হচ্ছে এই যে আমিষটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার জন্য। মানে আপনাদের যেখান থেকে MCQ আসবে ঠিক সেখান থেকে ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই পর্যন্ত বুঝলে? এখন এই পাকস্থলীতে কিন্তু শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, প্রথমেই বলছি। এখানে শুধু প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়, শর্করা জাতীয় কোনো খাদ্যের এখানে পরিপাক ঘটে না। তাহলে শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা কোথায় ঘটে? মুখ গহ্বরে। মানে শুরু হয় মুখ গহ্বরে, ওখানে শুরু হয়, তারপরে ক্ষুদ্রান্তে এসে বাকি কাজগুলো হয়। এই প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকটা পাকস্থলীতে বুঝছেন নাকি? একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানান যে এই পর্যন্ত বুঝছেন কিনা। এই পর্যন্ত বুঝলে কমেন্ট করে জানান। এখন এই যে শর্করা জাতীয় খাবারটা, এটার পরিপাক শুরু হয় কোথায়? মুখ গহ্বরে। মুখ গহ্বরে কি থাকে? আমাদের মুখ গহ্বরে কি থাকে? লালা থাকে। মুখ গহ্বরে কি থাকে? লালা থাকে। এই লালাতে কি থাকে? অনেক এনজাইম থাকে। লালাতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। ঠিক আছে, কি কি থাকে? টায়ালিন এনজাইম থাকে, তারপরে মল্টেজ। এই টায়ালিন কি করে? টায়ালিন হচ্ছে জটিল শর্করা, যেটা জটিল শর্করাকে ভেঙে
মল্টোজে পরিণত করে, মল্টোজে পরিণত, মল্টোজে পরিণত করে। আর এই মল্টোজটাকে কে ভাঙে? মল্টেজ এনজাইম ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, 2 অণু গ্লুকোজ তৈরি করে। এই যে জটিল শর্করাকে কে ভাঙলো? টায়ালিন। টায়ালিন ভেঙে মল্টোজে পরিণত করলো। এই মল্টোজটাকে আবার কে ভাঙবে? মল্টেজ এনজাইম ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করবে। আমরা জানি শর্করার সরল উপাদান গ্লুকোজ, শর্করার সরল উপাদানটাকে গ্লুকোজ। সেই গ্লুকোজটা এখানে কয় অণু হবে? অবশ্যই 2 অণু হতে হবে। আর বাকি যে শর্করার পরিপাকটা সেটা ক্ষুদ্রান্তে হবে। এই পর্যন্ত বুঝছেন নাকি বলেন? দ্রুত বলেন, এই পর্যন্ত বুঝছেন নাকি? ভিডিওটা ক্লাসটা বুঝতে পারছেন নাকি একটু জানান। আপনাদের কমেন্ট করতেও এত সমস্যা, আবার শেয়ার করতেও সমস্যা। এই পর্যন্ত বুঝলে জানান আমাকে। আপনারা কমেন্ট করছেন না কেন? বুঝেন নাই নাকি? এমডি সজীব ইসলাম বুঝেননি? কোথায় বুঝেননি ভাইয়া বলেন তো একটু। সজীব ইসলাম, আতিয়া তাহাসিন আখি আপু দারুণ ক্লাস নিচ্ছেন, ধন্যবাদ আপু। আপু আরেকবার মুখ গহ্বরেরটা, সজীব ইসলাম মুখ গহ্বরে দেখেন, মুখ গহ্বরে কি থাকে? বিভিন্ন ধরনের মুখ গহ্বরে তো লালা থাকে, সেই লালাতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এখন 2টা এনজাইমের নাম আমি এখানে লিখছিলাম, একটা হচ্ছে টায়ালিন, আরেকটা হচ্ছে মল্টেজ। এই 2টা এনজাইমের নাম আমি এখানে লিখছি, ঠিক আছে? এখন লেখার পরে এখানে কি করছি? এই টায়ালিনটা কি করছে? জটিল যে শর্করা ছিল মুখ গহ্বরে কিন্তু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় না। বারবার বলতেছি, মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, আর বাকি পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। আর প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে একদম সরাসরি পাকস্থলীতে। ওই প্রোটিনের প দিয়ে পাকস্থলীর প মনে রাখবেন এইভাবে। এবার জটিল শর্করাকে ভেঙে, জটিল শর্করা এটাকে কে ভাঙতেছে? টায়ালিন। এই টায়ালিন ভাঙতেছে, ভেঙে কি করলো? সে মল্টোজ উপাদানে পরিণত করো, মল্টোজ পরিণত করলো, ঠিক আছে? মল্টোজটাকে এক ধরনের শর্করা জাতীয় খাবার। এই মল্টোজটাকে আবার কোন এনজাইম ভাঙতেছে? মল্টেজ। মল্টেজ দেখেন নামের অনেক মিল আছে। মল্টোজকে কে ভাঙতেছে? মল্টেজ। সে ভেঙে কি তৈরি করতেছে? এখানে গ্লুকোজ। এখানে যে গ্লুকোজটা তৈরি করতেছে সেটা 2 অণু গ্লুকোজ এ তৈরি করলো। এতটুকু বুঝাইছি যে শর্করা জাতীয় খাবারের টায়ালিন জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করলো, এবং এই মল্টোজ খাবারকে মল্টেজ এনজাইম ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করলো। এবার বুঝছেন নাকি একটু জানাবেন। জি আতিকুর রহমান আসিফ, লালা গ্রন্থিগুলোর নাম এবং অবস্থান একটু ক্লিয়ার করে দিন। অবশ্যই অবশ্যই যাব, অবশ্যই। এইটা সিরিয়ালি মোতাবেক যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই যাব, ঠিক আছে? আপনি যেহেতু বললেন তাহলে আমি এখনই লালা গ্রন্থিটা, আমি ভাবছিলাম লাস্টে একদম বুঝাই দিব লালা গ্রন্থি। তাহলে এটা বুঝছেন। এখন এই যে লালাটা আসে, লালাটা কোথার থেকে আসে? আমাদের যে মুখ গহ্বর আছে সেখানে 3 ধরনের লালা গ্রন্থি আছে। সেটা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, মানে মুখের এই সাইডে এবং এই সাইডে 2 পাশে লালা গ্রন্থিগুলো থাকে। কি কি থাকে তাহলে? কয় জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি থাকে, 3 জোড়া লালা গ্রন্থি, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায় বলেন তো? প্যারোটিড গ্রন্থির অবস্থান হচ্ছে এই যে আমাদের কান আছে না, কানের 2 পাশে। এই যে এখানে আমার কান তো দেখা যাচ্ছে না, আপনাদের সবার কান ধরেন, ধরে দেখেন এই কানের 2 পাশে প্যারোটিড গ্রন্থি আছে। তাহলে এই প্যারোটিড গ্রন্থি কোথায় থাকবে? 2 পাশের কানের নিচে, কানের নিচে প্যারোটিড গ্রন্থি থাকবে। তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এই গ্রন্থিগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন কোনটা কোথায় থাকে। সাবম্যান্ডিবুলার গ্রন্থি হচ্ছে দেখেন এই যে নিজের নিচের চোয়াল, এই চোয়ালের ভেতরের দিকে
চোয়ালের ভেতরের দিকে ম্যান্ডিবল আছে, সেই ম্যান্ডিবলের নিচে চোয়ালের ভেতরের দিকে, মানে নিচের চোয়ালের ভেতরের দিকে লিখে দিই, নিচের চোয়ালের ভেতরের দিকে ম্যান্ডিবলের নিচে, মানে এক কথাই মনে রাখবেন আমাদের নিচের চোয়ালে যে ম্যান্ডিবল আছে, এই যে ম্যান্ডিবল এর নিচে সাবম্যান্ডিবুলার গ্রন্থি থাকবে। আর সাবলিঙ্গুয়াল কোথায় থাকবে? সাবলিঙ্গুয়াল কোথায় থাকে? জিহ্বার তলায়, আমাদের যে জিহ্বা আছে সেই জিহ্বার তলায় থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগছিল, ইলেকট্রিসিটি ছিল না সারাদিন, তাই চার্জ নেই, 1% পর্যন্ত ক্লাস করেছি, আর পারতেছি না আপু, দুঃখিত। আচ্ছা, আপনি পরে রেকর্ড ক্লাসটা দেখে নিয়েন। তারপরে জি বুঝতে পারছি, এমডি সোহেল রানা, ওকে ধন্যবাদ। দেখেন এই যে লালা গ্রন্থিগুলোর অবস্থান, আতিকুর রহমান আসিফ ভাইয়া, দেখেন এইটা বুঝতে পারছেন কিনা যে কোন লালা গ্রন্থি কোথায় অবস্থান করে? প্যারোটিড থাকে দুই পাশের কানের নিচে, সাবম্যান্ডিবুলার থাকে নিচের চোয়ালে, আমাদের যে চোয়াল আছে এই নিচের চোয়ালের ম্যান্ডিবল আছে তার নিচে থাকে, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার তলায় আমাদের এই গ্রন্থিটা থাকে। এখন লালা গ্রন্থি থেকে তো লালা ক্ষরিত হয় আমরা সবাই জানি, কিন্তু এই লালাটা কিছুটা অম্লীয়, ঠিক আছে। আর এই লালাতে পানির পরিমাণ থাকে, লালাতে পানির পরিমাণ থাকে হচ্ছে 95.5 থেকে 99.5% হচ্ছে পানির পরিমাণ, ঠিক আছে। একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500, খুব ইম্পর্টেন্ট এটা। লালাতে পানির পরিমাণ, আর লালা একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা ক্ষরণ করে? 1200 থেকে 1500, খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এ প্রচুর আসে। তারপরে এই 3 জোড়া, আমাদের কয় জোড়া লালা গ্রন্থি আছে, কোথায় কোনটার অবস্থান, এগুলো খুব এমসিকিউ তে আসে। এটা এতটুকু বুঝতে পারছেন কিনা জানাবেন, ঠিক আছে। জি ম্যাম, ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, আসেন এবার হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম যে ক্ষুদ্রান্তে, এবার আমরা পরিপাকটা দেখব, ঠিক আছে। তো গরম, ক্লাসটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন তাদের নিজ জেলার নাম উল্লেখ করবেন। আচ্ছা, এবার আমরা ক্ষুদ্রান্তে দেখব, ঠিক আছে। এখন ক্ষুদ্রান্তের একটা গঠন আগে দেখি। ক্ষুদ্রান্তের 3টা অংশ থাকে। ক্ষুদ্রান্তের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। এই যে একদম শুরুর দিকে যে অংশ তার নাম ডিউডেনাম, একদম শুরুর দিকে যে অংশ তার নাম ডিউডেনাম। তারপরে যে অংশটা, এই যে ডিউডেনাম, এটা অনেকটা দেখেন ইউ আকৃতির, এরপরে যে অংশটা তার নাম, এই যে লাল অংশ যেটা, এর নাম জেজুনাম। নীল অংশের যেটা, এটা একদম সর্বশেষ অংশ ক্ষুদ্রান্তের, এর নাম ইলিয়াম, ঠিক আছে। রিপন সরকার, খুবই ভালো লাগতেছে ক্লাস, ধন্যবাদ। নাসির উদ্দিন, ভালো লাগছে, রাজশাহী, ধন্যবাদ। সোহেল রানা লিখছেন অসাধারণ আলোচনা, একদম ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ, 3টা অংশই আপনারা বুঝতে পারছেন। প্রথম যে অংশটা, যেটা আকৃতি অনেকটা ইউ এর মতো, তার নাম ডিউডেনাম।
লাল অংশ যেটা, এটা হচ্ছে জেজুনাম, তারপর সর্বশেষ অংশ এটা হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, এই জেজুনামটা 2.5 মিটার লম্বা, মানে এগুলো জাস্ট এমনি মনে রাখেন, মতো ইম্পর্টেন্ট না। এখন এই যে ক্ষুদ্রান্তে, এখানে তো খাদ্য পরিপাক হয় তাই না, তাই কারা কারা এই খাদ্য পরিপাক করে এটা আমাদের জানতে হবে যে ক্ষুদ্রান্তে কারা কারা খাদ্য পরিপাক করে। ক্ষুদ্রান্তে 3 ধরনের রস আছে। ক্ষুদ্রান্তে কয় ধরনের রস আছে? 3 ধরনের রস আছে। ঠিক আছে, 3 ধরনের রস আসে, 3 ধরনের রস আসে এখানে। কোথার থেকে আসে? একটা হলো পিত্তরস, পিত্তরস আসবে, সেটা কোথা থেকে? যকৃত থেকে আসে। তারপরে অগ্নাশয় রস আসে, সেটা অগ্নাশয় থেকে আসবে। অগ্নাশয় রস আসে কোথার থেকে? অগ্নাশয় থেকে। তারপরে হচ্ছে আন্ত্রিক রস, আন্ত্রিক রস এটা কোথা থেকে আসে? আন্ত্রিক গ্রন্থি থেকে। এই আন্ত্রিক গ্রন্থিটা কোথায় থাকে? এই ক্ষুদ্রান্তের গায়ে এক ধরনের গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে আন্ত্রিক। ক্ষুদ্রান্তের গায়েই এই আন্ত্রিক গ্রন্থিটা থাকে, সেখান থেকেই আপনার আন্ত্রিক রসটা ক্ষরণ হয়। তাহলে এই ক্ষুদ্রান্তে কয় ধরনের রস আসে? 3 ধরনের। পিত্তরস যকৃত থেকে আসবে, অগ্নাশয় রস অগ্নাশয় থেকে আসবে, আন্ত্রিক রসটা আসবে আন্ত্রিক গ্রন্থি থেকে। এই আন্ত্রিক গ্রন্থিটা ক্ষুদ্রান্তের গায়েই থাকে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের যে নিজের প্রাচীর, সেখানেই এই আন্ত্রিক গ্রন্থিটা থাকে। এই পর্যন্ত বুঝছেন? এবার আমি তো প্রথমেই বলছি যে মুখ গহ্বরে শর্করাজাত খাদ্যের পরিপাক হওয়ার পরে তারপরে ক্ষুদ্রান্তে পরিপাক হয়। এবার শর্করাজাত খাদ্য ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয় আমরা সেটা দেখি। দেখেন, শর্করা পরিপাক, আমরা কিন্তু আমিষ পরিপাক দেখে ফেলছি, শর্করা পরিপাক দেখতেছি। এই ক্ষুদ্রান্তে আমিষ শর্করা সবই পরিপাক হয়, তা আমরা আগে শর্করা দেখতেছি। শর্করাতে কি হয় দেখেন, এখানে অগ্নাশয় রসেরটা আগে দেখি। অগ্নাশয় রসের এনজাইম দ্বারা, মানে অগ্নাশয় রসে যে এনজাইম থাকবে সেই এনজাইম দ্বারা কিভাবে পরিপাক হবে। এখান থেকে এখানে যে এনজাইম থাকবে তার নাম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম, আমরা সবাই জানি অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। তাহলে এই অ্যামাইলেজটা কি করবে? জটিল শর্করা যেটা, যার নাম হচ্ছে স্টার্চ, এটা কি জটিল শর্করা, একে ভেঙে কি তৈরি করবে? মল্টোজ। কে ভাঙতেছে? অ্যামাইলেজ। এই অ্যামাইলেজটা কোথা থেকে আসলো? অগ্নাশয় রস থেকে আসলো। ঠিক আছে, অ্যামাইলেজটা কোথা থেকে আসলো? অগ্নাশয় রস থেকে এই অ্যামাইলেজটা আসলো, এসে এই জটিল শর্করা স্টার্চ, এক ধরনের জটিল শর্করা, হ্যাঁ, এটাকে ভেঙে সে মল্টোজে পরিণত করলো। এবং এই মল্টোজটাকে আবার কে ভাঙবে? ওই যে সেই মল্টেজ এনজাইম, ওটা ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করলো। ঠিক আছে, সরল উপাদান কিন্তু এখান থেকে আমাদের তৈরি হলো। দেখেন এইটুকু বুঝছেন কিনা? আমাদের উদ্দেশ্যটা কি এখানে? আমাদের উদ্দেশ্য হচ্ছে সরল শর্করায় পরিণত করা। এখন সরল শর্করা কোনগুলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে হচ্ছে সুক্রোজ, এগুলো সরল শর্করা। আর জটিল শর্করা কোনটা? এই যে স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো জটিল শর্করা। এগুলোকে ভেঙে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো তৈরি করবো। আমাদের উদ্দেশ্য হলো এটা। তাহলে অগ্নাশয় রসে কি ছিল? অ্যামাইলেজ এনজাইমটা ছিল। স্টার্চকে ভেঙে এই অ্যামাইলেজটা স্টার্চ অর্থাৎ জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করলো। মল্টেজকে ভাঙলো কে? মল্টেজ এনজাইম, সেটা গ্লুকোজে পরিণত করলো। ঠিক আছে, এরপরে অগ্নাশয় রসে কি এনজাইম থাকবে? আমি কিন্তু প্রথমে বলছিলাম ক্ষুদ্রান্তে 3 ধরনের রস থাকবে, অগ্নাশয় রস, আন্ত্রিক রস, পিত্তরস। এবার অগ্নাশয় রস তো দেখলাম, এবার আন্ত্রিক রস দেখি। আন্ত্রিক রসের এনজাইম ধারা, আন্ত্রিক রসের এনজাইম। আন্ত্রিক রসেও কিন্তু আমাদের কি থাকে? অ্যামাইলেজ থাকবে, সেটার নাম হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ। আন্ত্রিক রসেও যে অ্যামাইলেজ থাকবে তার নাম কি? আন্ত্রিক অ্যামাইলেজ। এই আন্ত্রিক অ্যামাইলেজটা কাকে ভাঙবে? ওই যে স্টার্চকেই ভাঙবে, আবার ও স্টার্চকে ভাঙবে। আন্ত্রিক অ্যামাইলেজ এটা কাকে ভাঙবে? স্টার্চকে ভেঙে কি তৈরি করবে? মল্টোজ। আবার সেই মল্টোজকে কে ভাঙবে? মল্টেজ। মল্টেজকে ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ। ঠিক আছে,
এই পর্যন্ত বুঝছেন? একই, মানে অনেকটা একই এই লাইনটা। এরপরে এখানে কি থাকবে? আন্তরিক রসে কি থাকবে? সুক্রেজ এনজাইম। সুক্রেজ এনজাইম, এই সুক্রেজটা কাকে ভাঙবে? সুক্রোজকে ভাঙবে। খাদ্য উপাদান সুক্রোজকে কে ভাঙবে? সুক্রেজ। সুক্রেজ ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ বানাবে। সুক্রোজকে ভাঙলে কি কি পাবো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা মাথায় রাখেন। সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। এবার আসেন ল্যাকটোজ। ল্যাকটোজ এই উপাদানটা কে কে ভাঙবে? ল্যাকটেজ। এনজাইমের নাম এজ, টেজ, তারপরে মল্টেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ, এনজাইম। হ্যাঁ, এনজাইমের নামটা লেজ, এজ আকারে হয়। আর খাবারের নাম ওজ, এই যে টোজ, সুক্রোজ, ওজ আকারে হয়। তাহলে ল্যাকটোজকে ভাঙবে কে? ল্যাকটেজ। ল্যাকটেজ ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ, গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, ঠিক আছে। আন্তরিক রসের এনজাইমের মধ্যে যেটা থাকবে আন্তরিক অ্যামাইলেজ, সে খাদ্য বস্তু যেটা হচ্ছে জটিল শর্করা স্টার্চ, তাকে ভাঙবে, ভেঙে মল্টোজে পরিণত করবে। মল্টোজকে ভাঙবে কে? মল্টেজ এনজাইম, ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করবে। ওকে, এবার সুক্রোজ যে খাদ্য উপাদান, তাকে কি করবে? সুক্রেজ এনজাইম ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। এরপর ল্যাকটোজ যে খাদ্য উপাদান শর্করাটা, তাকে ভাঙবে কে? ল্যাকটেজ এনজাইম, সেটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করবে। এই পর্যন্ত আপনারা বুঝছেন নাকি? একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন নাকি জানাবেন। এই যে যেটা আমরা দেখলাম ক্ষুদ্রান্তের পরিপাক, এটা কিন্তু আমরা আমিষ পরিপাক দেখলাম। আমিষ পরিপাক, এটা জানান, এটা জানান, দ্রুত জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত জানান। এ পর্যন্ত দ্রুত জানান। এ পর্যন্ত বুঝছেন কিনা জানান। শর্করা জাতীয় জি ম্যাডাম, ঠিক আছে। আর বাকিরা মনে হয় বুঝেন না, এই জন্য কোনো কমেন্ট করেন না। এবার দেখেন এই ক্ষুদ্রান্তে আমিষ পরিপাকটা দেখব। ক্ষুদ্রান্তে আমিষ পরিপাকটা এখানে কি কি হয়? এত সময় কিন্তু ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক দেখছি, হ্যাঁ। এখন দেখবো কি? আমিষ পরিপাক। এখন আমিষ পরিপাক, এই ক্ষুদ্রান্তেই আমিষ পরিপাক। আমরা জানি ক্ষুদ্রান্তে সবারই পরিপাক হয়, আমিষ পরিপাক। এখন এখানেও কি হবে? ওই অগ্নাশয় রস থেকে এক ধরনের কি আসবে? এনজাইম আসবে, অগ্নাশয় রসের এনজাইম দ্বারা। অগ্নাশয় রসের এনজাইম দ্বারা। এবার এই অগ্নাশয় রস থেকে কি এনজাইম আসবে বলেন তো? অগ্নাশয় রসে একটা এনজাইম থাকে, সেটার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন এই এনজাইমটা থাকে। এই এনজাইমটা তখন ও নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন ও নিষ্ক্রিয় অবস্থায় থাকে। থাকার পরে এই ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় ছিল, এটাকে তো সক্রিয় করতে হবে, তা নাহলে তো কাজ করতে পারবে না। সক্রিয় করে কে? এন্টারোকাইনেজ এনজাইম। এন্টারোকাইনেজ এনজাইম, এন্টারোকাইনেজ এনজাইম। এই এন্টারোকাইনেজ এনজাইমটা কোথা থেকে আসে জানেন? ওই যে ক্ষুদ্রান্তের যে ডিউডেনাম ছিল না, সেই ডিউডেনামের মিউকোসা থেকে নিঃসৃত হয়। ডিউডেনামের মিউকোসা থেকে এইটা নিঃসৃত হয়। মিউকোসা স্তর থেকে এটা নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয় রসে আমিষ পরিপাককারী একটা এনজাইম ছিল, সেটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় ছিল, সেটাকে সক্রিয় করতেছে কে? এন্টারোকাইনেজ এনজাইম। এই এন্টারোকাইনেজ এনজাইম কিন্তু ক্ষুদ্রান্তেরই ডিউডেনামের মিউকোসা স্তর থেকে নিঃসৃত। এই এনজাইমটা কিন্তু ক্ষুদ্রান্তের এন্টারোকাইনেজ এনজাইম। সে ট্রিপসিনোজেন যে নিষ্ক্রিয় এনজাইম ছিল, তাকে সক্রিয় করতেছে
এই এন্টারোকাইনেজ এনজাইমটা কোথায় থাকে? ডিউডেনামের মিউকোসা থেকে নিঃসৃত হয়। বুঝতে পারছেন? সক্রিয় করে কি তৈরি করলো, মানে নিষ্ক্রিয় ছিল তখন সক্রিয় করে ট্রিপসিন তৈরি করলো, সক্রিয় করে ট্রিপসিন তৈরি করলো। এবার এই ট্রিপসিনটা কি তৈরি হবে? আমরা ওই যে কি দেখছিলাম, কে আমরা পাকস্থলীতে দেখছিলাম না প্রোটিউজ, প্রোটিউজ ও পেপটন, প্রোটিউজ ও পেপটন দেখছিলাম। কে? প্রোটিউজ ও পেপটন দেখছিলাম, ঠিক আছে। পাকস্থলীতে যে আমিষটা ভাঙছিল সেখানে আমরা কি পাইছিলাম? প্রোটিউজ ও পেপটন, মানে অ্যামাইনো অ্যাসিডের মাঝামাঝি একটা উপাদান পাইলাম। এখন এটাকে আমাদের আরো ভাঙতে হবে। এখন এই অগ্নাশয় রসের ট্রিপসিন যেটা সক্রিয় হয়েছে সেটা কি করবে? এই প্রোটিউজ, প্রোটিউজ ও পেপটনকে ট্রিপসিন ভেঙে, ট্রিপসিন এনজাইম ভেঙে পলিপেপটাইড তৈরি করবে। পলিপেপটাইড, পলিপেপটাইড তৈরি করলো। এই প্রোটিউজ আর পেপটনটা কোথা থেকে আসছে? ওই পাকস্থলী থেকে আসছে। পাকস্থলী থেকে সে আংশিক ভেঙে প্রোটিউজ ও পেপটন নামে সে আসছে ক্ষুদ্রান্তে। এবার ক্ষুদ্রান্তে ট্রিপসিন এনজাইমের সহায়তায় ভেঙে পলিপেপটাইড তৈরি করতেছে। তারপরে এখানে আরো এইটাকেই আবার আরো কে ভাঙবে জানেন? এইটাকে আবার ভাঙবে কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন আমিষ পরিপাককারী এনজাইম। কাইমোট্রিপসিন ভেঙে এখানেও পলিপেপটাইড তৈরি করবে। পলিপেপটাইড, পলিপেপটাইড এইটাকে ভেঙে, ঠিক আছে। এই প্রোটিউজ পেপটনকে কাইমোট্রিপসিন এনজাইমও ভাঙবে, ভেঙে পলিপেপটাইড তৈরি করবে, ঠিক আছে। এরপরে এই পলিপেপটাইডকে তো আবার ভাঙা লাগবে, তাই না? অ্যামিনো অ্যাসিড বানাইতে হবে না? তখন এই পলিপেপটাইডকে কে ভাঙবে জানেন? অ্যামিনোপেপটাইডেজ। অ্যামিনো, অ্যামিনোপেপটাইডেজ, পেপটাইডেজ। এই অ্যামিনোপেপটাইডেজ ভেঙে কি তৈরি করতেছে? সে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো। মানে আমাদের যে মেন উদ্দেশ্য অ্যামিনো অ্যাসিড, আমাদের মেন উদ্দেশ্য ছিল কি? শর্করাকে, সরি আমিষকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করা। সেটা আমরা কোথায় এসে পেলাম? ক্ষুদ্রান্তে এসে পেলাম। তাও কয়টা ধাপ পরে? প্রায় 3টা। আমি আবার বলতেছি, আপনারা খেয়াল করেন। আমিষ পরিপাক হবে এখানে ক্ষুদ্রান্তে, সেই জন্য আমরা জানতাম ক্ষুদ্রান্তে 3 ধরনের রস আছে। সেই রসের মধ্যে একটা ছিল অগ্নাশয় রস। সেই অগ্নাশয় রসে কি ছিল? ট্রিপসিনোজেন এনজাইম ছিল নিষ্ক্রিয় অবস্থায়। তাকে কে সক্রিয় করলো? এন্টারোকাইনেজ একটা এনজাইম, যেটা ক্ষুদ্রান্তের প্রাচীর ডিউডেনামে থেকে আসছে, ক্ষুদ্রান্তের ডিউডেনামের মিউকোসা স্তর থেকে আসছে। এন্টারোকাইনেজ এনজাইম এসে একে বলতেছে তুমি উঠো, তোমার এখানে খাবার আসছে, এটাকে ভাঙতে হবে। এবার ও ঘুম থেকে উঠলো, উঠে কি করলো? এই প্রোটিউজ আর পেপটনকে ভেঙে পলিপেপটাইড তৈরি করলো। এখন এর সাথে কাইমোট্রিপসিনও বললো আমিও ভাঙবো, ঠিক আছে, আমিও তোমাকে সাহায্য করব। তখন এই প্রোটিউজ ও পেপটনকে ও ভাঙলো, ভেঙে কি তৈরি করলো? পলিপেপটাইড। এই পলিপেপটাইডটা তৈরি হইলো। এখন আমাদের লাগবে অ্যামাইনো অ্যাসিড। এখন পলিপেপটাইড হলে এখন কি আসবে? অ্যামাইনোপেপটাইডেজ এনজাইম এসে পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো। তাহলে আমিষটা এখান থেকে আমাদের মেন যেটা সরল উপাদান আমরা পাইলাম, ঠিক আছে। এখন এখানে আরো আছে, আরো একটু দিই। এইগুলো হচ্ছে মেন মেন বিষয়। এবার আরো কয়েকটা কিছু জেনে রাখেন আপনারা। এই যে কাকে কে সক্রিয় করলো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর দেখেন ট্রাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ এনজাইম কাকে ভাঙবে? এই এনজাইমটা কাকে ভাঙবে? এই এনজাইমটা কাকে ভাঙবে? ট্রাইপেপটাইডকে। ট্রাইপেপটাইডকে ভেঙে কি করবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। মানে 3টা ট্রাই মানে কি? 3টা বুঝি না? তাহলে 3টা পেপটাইড একসাথে আছে, ট্রাইপেপটাইড, তাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে তৈরি করবে, অ্যামিনো অ্যাসিড। এরপর সেম ভাবে ডাইপেপটাইডকে কে ভাঙবে? ডাইপেপটাইড এটাকে কে ভাঙবে? ডাইপেপটাইড এনজাইম ভেঙে কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে। তারপর আরেকটা আমিষ পরিপাককারী এনজাইম আছে কোলাজিনেজ এনজাইম।
কোলাজিনেজ এনজাইম এটা কি করবে, মাছ মাংসে বিদ্যমান বিভিন্ন ধরনের কোলাজেন আছে না, মাছ মাংসে আমরা পাই, সেই প্রোটিনটাকে ভাঙবে, মানে মাছ মাংসের যে প্রোটিন তাকে ভেঙে সরল উপাদান তৈরি করবে বা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে এই কোলাজিনের মাছ মাংসের যে প্রোটিন আছে তাকে ভেঙে। ঠিক আছে, তারপরে লাস্ট হচ্ছে ইলাস্টেজ এনজাইম। এটা কাকে ভাঙবে, এটা হচ্ছে যোজক টিস্যুর অর্থাৎ কানেকটিভ পেশিতে যে কোলাজেন, এই কোলাজেনটা থাকে কিন্তু পেশিতে, কোলাজেন থাকবে পেশিতে থাকবে। ঠিক আছে, আর কানেকটিভ টিস্যুতে থাকবে ইলাস্টিন প্রোটিন। কানেকটিভ টিস্যু অর্থাৎ যোজক টিস্যুর উপরে লিখি যোজক টিস্যুর এই ইলাস্টেন এনজাইম কাকে ভাঙবে, যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে যোজক টিস্যুর যে প্রোটিন, যোজক টিস্যুর অর্থাৎ কানেকটিভ যে টিস্যু, সেই টিস্যুর প্রোটিনকে আমরা কি বলতেছি, ইলাস্টিন। হ্যাঁ, আর পেশিতে যে প্রোটিনটা থাকে তাকে কি বলি, কোলাজেন। ওই সেই ইলাস্টিনকে ভেঙে কি তৈরি করবে, এখানে পেপটাইড তৈরি করবে, পরবর্তীতে পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এই টোটালটা হলো আপনার কি আমিষ পরিপাককারী। এটা কি গেল অগ্নাশয় রসের থেকে যে এনজাইমগুলো আসছে সেটা। এবার আরেকটা ছিল কি আন্ত্রিক রস। আন্ত্রিক রসেরটা দেখেন, আন্ত্রিক রসে কি হয়, আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী যে এনজাইম থাকে তার নাম হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ। এটা কি করে, ওই যে পলিপেপটাইড তৈরি হয়, পলিপেপটাইড এটাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে তৈরি করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। বুঝছেন নাকি বলেন? এই যে এই পর্যন্ত ক্লিয়ার হইলে জানান, এই পর্যন্ত এই যে আমিষ পরিপাক এই পর্যন্ত ক্লিয়ার হইলে জানান, এই পর্যন্ত ক্লিয়ার হইলে জানান। তাহলে শর্করা গেল, আমিষ গেল, এরপরে আছে কে, স্নেহ পরিপাকটা দেখি এখানে কি হয়। এটা থেকে কম এমসিকিউ আসে, তারপরেও জেনে রাখেন, যদি একটা দুটো পেয়ে যান তো আবার মিস হয়ে যাবে। স্নেহ পরিপাক এখানে কি হবে, এখান থেকে কি হবে, এখান থেকে অগ্নাশয় রস থেকে যে এনজাইম আসবে সেটা আগে দেখি। অগ্নাশয় রস থেকে আগত যে এনজাইম তাদের মধ্যে একটা হচ্ছে লাইপেজ এনজাইম। এ কাকে ভাঙবে, লিপিডকে কে ভাঙবে, লাইপেজ এনজাইম ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, স্নেহ পরিপাক ওই অগ্নাশয়ের মধ্যেই, ওই যে সে ক্ষুদ্রান্তের মধ্যেই কিন্তু হচ্ছে। সেই ক্ষুদ্রান্তের অগ্নাশয় রস একটা বলছিলাম 3 ধরনের রস আসবে, তার মধ্যে অগ্নাশয় রস আসলো। সেই অগ্নাশয় রসে কি থাকলো, লাইপেজ এনজাইম। সেই লাইপেজ এনজাইম লিপিড জাতীয় খাবারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করলো। এরপরে আরেকটা এনজাইম আসবে ফসফোলাইপেজ এনজাইম। এ কাকে ভাঙবে, ফসফোলিপিডকে ভাঙবে। লাইপেজ যদি লিপিডকে ভাঙে তাহলে ফসফোলাইপেজ কাকে ভাঙবে, ফসফোলিপিডকে ভাঙবে। এই ফসফোলাইপেজ এনজাইম ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আরেকটা হলো ফসফরিক অ্যাসিড তৈরি করবে। ফসফরিক অ্যাসিড তৈরি করবে। দেখেন এই পর্যন্ত বুঝছেন নাকি? স্নেহ পরিপাকের মধ্যে তাহলে কি আছে, অগ্নাশয় রস হয়। স্নেহ পরিপাকটার মধ্যে কি আসবে, স্নেহজাতীয় খাদ্য যখন পরিপাক হবে অগ্নাশয় থেকে আসবে লাইপেজ এনজাইম, লিপিডকে ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করবে। আমরা সেই শুরুতে দেখে আসছিলাম যে সরল উপাদান কোনটা কি পরিণত হবে। ঠিক আছে, তারপরে ফসফোলাইপেজ এনজাইম কাকে ভাঙবে, ফসফোলিপিডকে। কি পাবো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড।
এই তিনটা পাবো, ঠিক আছে। তারপর এর মধ্যে আরো আছে অগ্ন্যাশয় রাশ থেকে আরো আসবে। আরো কি কি আসবে দেখেন, কোলেস্টেরল এস্টারেজ, এই এনজাইমটা কোলেস্টেরল এস্টারকে ভাঙবে, কোলেস্টেরল এস্টার কে ভাঙবে, এই কোলেস্টেরল এস্টারেজ এনজাইম ভেঙে মুক্ত কোলেস্টেরল তৈরি করবে। মুক্ত কোলেস্টেরল সাথে কে থাকবে, ফ্যাটি অ্যাসিড। বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? এই কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কাকে ভাঙবে, কোলেস্টেরল এস্টারকে ভাঙবে, ভেঙে মুক্ত কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এটা গেল অগ্ন্যাশয় রস থেকে। এটা গেল কোথা থেকে, অগ্ন্যাশয় রস থেকে। এবার আসবে কে, আন্ত্রিক রস। আন্ত্রিক রসে কি কি এনজাইম থাকবে, আন্ত্রিক রসের মধ্যে একটা এনজাইম থাকবে লাইপেজ এনজাইম। এটা কাকে ভাঙবে, লিপিডকে ভাঙবে। এখান থেকেও লাইপেজ এনজাইম পাবো আমরা। লিপিডকে ভেঙে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। একদম আপনাদের কিন্তু বেসিক থেকে আলোচনা করছি, এখান থেকে এমসিকিউ হলে যেন কোনোভাবেই মিস না হয়। আর লাস্ট আসবে লেসিথিনেজ এনজাইম আবার কাকে ভাঙবে, লেসিথিনকে ভাঙবে। লেসিথিন কিন্তু এক ধরনের ফসফোলিপিড, এই লেসিথিন যেটা এক ধরনের ফসফোলিপিড, ঠিক আছে। লেসিথিনকে ভাঙবে কে, লেসিথিনেজ এনজাইম ভেঙে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তারপরে ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন, ঠিক আছে। এ পর্যন্ত আন্ত্রিক রস থেকে কি কি পাবো, লাইপেজ এনজাইম যেটা অগ্ন্যাশয় রসেও আমরা পাইলাম, এটা কাকে ভাঙবে, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করবে। এরপরে লেসিথিনেজ এনজাইম কাকে ভাঙবে, লেসিথিনকে। আমরা জানি লেসিথিন এক ধরনের ফসফোলিপিড, একে ভাঙলে কি পাবো, ফ্যাটি অ্যাসিড একে ভাঙলে আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, কোলিন। তো এই যে আজকে পরিপাকের মধ্যে পাকস্থলীতে পরিপাক আর ক্ষুদ্রান্তে পরিপাক, আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্যের যে পরিপাকগুলো দেখাইলাম, এখানে কার কোথায় সমস্যা আছে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে এখানে সমস্যা আছে। আর আমি আশা করব আজকের এই ক্লাসটা যারা সম্পূর্ণ করেছেন তাদের এই পরিপাক নিয়ে, মানে আমিষ পরিপাক নিয়ে, শর্করাজাত খাবার পরিপাক নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। কারণ একদম বেসিক থেকে শুরু করে যা যাবতীয় দরকার আমাদের এমসিকিউর জন্য সবকিছুই এখানে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখন আপনারা কমেন্ট করে জানান যে ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আর কতটুকু বুঝতে পারছেন, এটা আমাকে একটু কাইন্ডলি জানান, ঠিক আছে। একটু কমেন্ট করে কাইন্ডলি জানান যে ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে, আর বুঝতে কোথাও সমস্যা হয়েছে নাকি এটাও জানাবেন। বুঝতে কোথাও কারো কোনো সমস্যা হয়েছে নাকি সেটা জানান, ক্লাসটা কেমন ছিল সেটাও একটু কাইন্ডলি জানান, ঠিক আছে। কারণ এত সুন্দর ক্লাস আপনারা পাচ্ছেন। আতিকুর রহমান নাসিব, ক্লিয়ার ম্যাম, দুর্দান্ত আলোচনা করেছেন, ধন্যবাদ। বাকিরা কি বুঝেন নাই একটু জানান কিরকম হয়েছে ক্লাসটা, আর কোথাও কোনো সমস্যা আছে নাকি এটাও জানান। মুনতাকিমা আরাফি, আলহামদুলিল্লাহ ডান, ধন্যবাদ আপু। ইনশাল্লাহ আরো ভালো, আর অনেক ভালো লেগেছে, ধন্যবাদ সোহেল রানা। আমরা আশা করবো যে আপনাদের এই পরিপাক নিয়ে আরো একটা লেকচার আপনারা পাবেন আগামীকাল। ইনশাল্লাহ আগামীকাল আরো একটা ক্লাস হবে, ওটাও পরিপাক নিয়ে লেকচারটা দিব, ঠিক আছে। মানে পরিপাকের যে ইয়াগুলো আছে অধ্যায়ের, আপনারা দেখবেন যে ইন্টারের দ্বিতীয় পত্রের বইয়ের 3য় অধ্যায় পরিপাক ও শোষণ, ওখান থেকে দেখবেন এই আজকে যতটুকু পড়াইছি না একদম শুরু থেকে ওই ক্ষুদ্রান্ত পর্যন্ত দেখবেন, যকৃত রাগ পর্যন্ত।
ক্ষুদ্রান্ত পর্যন্ত দেখবেন ওই বইয়ের, একদম রিডিং দিবেন, মুখস্থর কিছু দরকার নেই, শুধু রিডিং দিবেন, দেখবেন যে এইগুলো ছাড়া আর বাকি কিছু আছে কিনা। এগুলোই আছে, ঠিক আছে, এগুলোই আছে। রাহুল ইসলাম, আসসালামু আলাইকুম ম্যাম, কলেজ টিচার হতে সিজিপিএ কেমন লাগে? সিজিপিএ এখানে ম্যান্ডেটরি না। আপনার যদি আবেদনের জন্য যে সিজিপিএটা বলা উল্লেখ থাকবে যে সেকেন্ড ক্লাস কিংবা ফার্স্ট ক্লাস না, সেকেন্ড ক্লাস থাকলেই তো আবেদন করতে পারবেন। তো ওখানে আপনার হবে, আপনার এখানে সিজিপিএটা ম্যান্ডেটরি না, আপনার হচ্ছে প্রিলি টিকতে হবে, তারপর আপনি ভাইভাতে টিকলে এমনি আপনার চাকরি হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত বুঝছেন? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি। সবাই মন দিয়ে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।